আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাগান্বিতা, রাগান্বিতা, ওর জলদি, তোর নামে চিঠি এসেছে, উঠে দেখ। আমার কথা কি শুনতে পাচ্ছিস? রাগান্বিতা, রাগান্বিতা। আচমকাই কারো কণ্ঠ শুনে শোয়া থেকে উঠে বসলো একটি মেয়ে। এলোমেলো চুল, চোখের নিচে কালো দাগ, গায়ের জামাটাও বেশ জায়গা দিয়ে ছেঁড়া, খাটের সাথে লাগিয়ে পায়ে শিকল বাঁধা। মেয়েটি আশেপাশে তাকালো, তার খাটের পাশ দিয়েই সাদা পৃষ্ঠায় লেখা একটা চিঠি রাখা। মেয়েটি চিঠিটা উঠালো, এদিক সেদিক দেখে চিঠিটা খুলল, সঙ্গে সঙ্গে একটা লেখা দেখল। আমি ফিরে এসেছি রাগান্বিতা, দেখো রাগান্বিতা, আমি ফিরে এসেছি। লেখাটা দেখার সঙ্গে সঙ্গে মেয়েটি চেঁচিয়ে উঠল। বাবা বাবা বলে চেঁচিয়ে উঠল সে উচ্চ স্বরে। সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজন দৌড়ে আসলো, কিন্তু মেয়েটির বাবা আসলো না, কারণ মেয়েটির বাবা মারা গেছে আরও 5 বছর আগে। মেয়েটি এলোমেলোভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ভয়ার্ত চেহারা নিয়ে হাতে তালি দিতে দিতে বলতে লাগলো শুধু, বাবা, ইমতিয়াজ ফিরে এসেছে বাবা, দেখো আমার নামে চিঠি পাঠিয়েছে বাবা। সবাই চিঠিটা দেখলো, একটা সাদা পৃষ্ঠা ছাড়া কিছুই লেখা নেই সেখানে। ততক্ষণে রাগান্বিতাদের বাড়ির কাজের লোক রামু ডক্টর নিয়ে হাজির। ডক্টরের নাম ইলিয়াস, মাঝবয়সী একটা ছেলে। ইলিয়াস দ্রুত ভিতরে ঢুকল। ডক্টরকে দেখে বিছানায় বসে থাকা মেয়েটি আরও চেঁচিয়ে উঠল। আশেপাশের মহিলাদের রাগান্বিতাকে শক্ত করে ধরার ইশারা করল ইলিয়াস। মহিলারা তাই করল। মেয়েটিকে শক্ত করে চেপে ধরতেই মেয়েটি চেঁচাতে লাগলো আর বলল, তোমরা এভাবে আমায় ধরেছো কেন? ছাড়ো বলছি। কিন্তু কেউ ছাড়ল না। ইলিয়াস দ্রুত একটা ইঞ্জেকশন পুশ করলো মেয়েটির হাতে। ধীরে ধীরে মেয়েটা শান্ত হলো, কিন্তু তখনও বলতেছিল, তোমরা ছাড়ো আমায়। বাবা, ইমতিয়াজ ফিরে এসেছে বাবা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইমতিয়াজ ফিরে এসেছে। বলতে বলতে নেতিয়ে পড়ল মেয়েটি। সময় গড়ালো, ঘর হলো শান্ত, মেয়েটি ঘুমিয়ে পড়ল। মেয়েটি ঘুমাতেই ঘর থেকে একে একে বের হলো সবাই। কেউ কেউ বলতে লাগলো, আহারে, মাইয়াডার এমন অবস্থা আর দেহন যাইতেছে না। বাপ ভাই সব তো মইরা গেল, আর মাটাও পাগল হয়ে এমন পইরা আছে। কার যে নজর লাগছিল এই জমিদার বাড়িতে, সব ধ্বংস করে দিল। সামনে যে কি হইব মাইয়াডার কে জানে। বলতে বলতে সবাই প্রায় আফসোস করে চলে গেল বাহিরে। শুধু যায়নি ইলিয়াস আর রামু। রামুর চোখ বেয়ে পানি পড়ছে। রাগান্বিতার অবস্থায় তার খুবই খারাপ লাগছে, আর ইলিয়াসও সেই নীরবে তাকিয়ে রইল রাগান্বিতার মুখের দিকে। মেয়েটার সাথে কি হয়েছিল তা জানার জন্য দিনে দিনে যেন তার অস্থিরতা আরও বাড়ছে। প্রায় 20 মিনিটের মতো রাগান্বিতার দিকে তাকিয়ে থাকলো ইলিয়াস। হঠাৎ রামু বলল, ডাক্তারবাবু, বাইরে যাইবেন না? ইলিয়াসের হুঁশ আসলো, খানিকটা হতভম্ব হয়ে বলল, যাবো, চলো। রামু আর ইলিয়াস বের হলো রাগান্বিতার রুম থেকে বেরিয়ে দরজাটা পুনরায় সামনে থেকে আটকে দিল রামু। তালাটা আটকে দিল মুহূর্তেই। রামু তার চোখ মুছল। ইলিয়াস তখনও রামুর পাশে দাঁড়ানো, কিছু একটা ভাবছিল সে। রামু তালা আটকানো শেষ হতেই ইলিয়াসকে উদ্দেশ্য করে বলল, লন যাই। হাঁটতে শুরু করলো রামু আর ইলিয়াস। হঠাৎ ইলিয়াস প্রশ্ন করলো রামুকে, তোমার একটা প্রশ্ন করবো রামু? রামু হাঁটতে হাঁটতে জবাব দিল, কন। রাগান্বিতার সাথে কি হয়েছে রামু? রামু দাঁড়িয়ে পড়ল। রামুকে দাঁড়াতে দেখে ইলিয়াস আবার প্রশ্ন করল, কি হলো রামু, আমায় বলো। গত 5 বছর যাবৎ থেকে আমি রাগান্বিতার চিকিৎসা করেছি, এখনো যেতে পারিনি। রাগান্বিতার সাথে কি হয়েছিল? আমি তো শুনেছি মেয়েটা আগে এমন ছিল না, তাহলে 5 বছর আগে কি এমন ঘটেছিল যে মেয়েটা পাগল হয়ে গেল? আর ইমতিয়াজ বাকে? রামু জবাব দেয় না, শুধু থর থর করে এতটুকু বলে, আমি এগুলো জানি না ডাক্তারবাবু। তুমি মিথ্যে বলছো রামু। তুমি এই রাগান্বিতাদের বাড়িতে আরো 10 বছর থেকে কাজ করছো, তাহলে তুমি কিভাবে জানো না? আমায় বলো, আমি শুনতে চাই এই জমিদার বাড়ির ঘটনা। সবাই বলে কার নাকি নজর লেগেছিল এই জমিদার বাড়িতে, এটা কি সত্যি? এবার রামু মুখ খুলল, বলল, এসব কিছু আমি জানি না ডাক্তারবাবু। 5 বছর আগে আমি 6 মাসের লাইগা ছুটি নিয়া আমাকে বাড়িতে গেছিলাম, তখনই কি জানি হয়েছিল। তবে ইমতিয়াজ নামের এক পোলা এই জমিদার বাড়ি আইছিল, আমার লগে দেখা হইছিল। রামুর কথা শুনে ইলিয়াস নড়ে চড়ে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল,
তার মানে ইমতিয়াজ নামের সত্যি সত্যি কেউ ছিল রাগান্বিতার জীবনে? হ। তাহলে ছেলেটাকে আনছো না কেন? আজ খবর দাও ছেলেটাকে। ছেলেটা আসলেই তো রাগান্বিতা ঠিক হয়ে যাবে মনে হয়। এত বছরে তুমি এই কথা আজকে আমায় বলছো রামু? আগে হয়েছে কি ডাক্তারবাবু? রামু আরও কিছু বলবে, এর মাঝে রাগান্বিতার রুম থেকে বিকট শব্দের একটা আওয়াজ আসলো। ইলিয়াস আর রামু দুজনেই চমকে উঠল এতে। হতভম্ব হয়ে বলল ইলিয়াস। আওয়াজটা রাগান্বিতার রুম থেকে এলো না রামু? রামু দ্রুত জবাবে বলল, হয়। চলো দ্রুত। দৌড়ে ছুটল ইলিয়াস আর রামু। দরজা খুলতেই দেখল রাগান্বিতা এখনো ঘুমিয়ে আছে। তাহলে শব্দটা আসলো কিসের? তখনই একটা গ্লাস পড়ে থাকতে দেখল তারা, আর জানালা দিয়ে ছুটতে দেখল একটা বিড়ালকে। দৃশ্যটা দেখেই বুঝেছে তারা শব্দটা কিসের ছিল আর কিভাবে হলো। রামু আবার দরজা আটকে দিল, তালাবদ্ধ করে আবার হাঁটতে লাগলো দুজন। বিছানায় বেঘরে ঘুমানো ছিল রাগান্বিতা। তার খাটের পাশেই ছিল একটা ছোট্ট টেবিল। টেবিলের উপর কিছু এলোমেলো বই আর একটা ঝুলি। ঝুলির মধ্যে ছিল অনেকগুলো সাদা, নীল, সবুজ সহ নানা রঙের চিঠি আর চিরকুট। ঝুলিটার ঢাকনা ছিল আলগা। মাত্রই বিড়ালটা সেই ঝুলিটার উপর দিয়ে যাওয়ার কারণে ঢাকনাটা পড়ে যায় নিচে। হঠাৎই বাহির থেকে একটা দমকা হাওয়া আসতেই ঝুলির ভেতর থেকে একটা চিরকুট পড়ল নিচে, যেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল প্রিয় রাগান্বিতা। সাল 1981। বড় বোনটা মারা গেছে আজ প্রায় 7 দিন হলো। গ্রামের নাম রেশবপুর, বাড়ির নাম তালুকদার ভিলা। বিশাল জমিদার বাড়ির 2 কন্যা কুহু আর রাগান্বিতা। বড় বোনের নাম কুহু আর ছোট জনের নাম রাগান্বিতা। কেশবপুর গ্রামের সবচেয়ে সুন্দরী 2 নারী কুহু আর রাগান্বিতা। কুহুর মুখে ছিল মায়াতে ভরা, আর রাগান্বিতা নামের মতোই মানুষটাও ছিল শক্তপোক্ত আর রাগের তেজ। দেখতেও ছিল অত্যাধিক সুন্দর। চোখে সবসময় থাকতো তার গাঢ় কাজল দেয়া। প্রকৃতি ছিল খুব থমকানো, গাছের শুকনো পাতায় ভরপুর বাড়ির আঙ্গিনা উঠান। জমিদার বাড়ির মালিকের নাম মোতালেব তালুকদার। তারই 2 কন্যা কুহু আর রাগান্বিতা। এছাড়াও একজন সুদর্শনীয় যুবক ছেলে আছে যার নাম রেজওয়ান। 7 দিন আগে বোনকে যখন দাফনের জন্য নেওয়া হয়েছিল, রাগান্বিতা তখন দাঁড়ানো ছিল তাদের বাড়ির 2 তলার বারান্দায়। চোখে মুখে ছিল শক্ত ভাব। আজও সেই জায়গাতেই দাঁড়ানো। 7 দিন আগে বোনটা হুট করেই বিষ খেয়ে মারা গেল। বিষ খাওয়ার কারণ এখনো ঠিকভাবে বোঝা যায়নি, কারণ কুহুর ফ্যামিলিগত কোনো সমস্যা ছিল না, না তাদের মাঝে এমন কোনো কিছু ঘটেছিল যার জন্য কুহু বিষ খেতে পারে। তারপরও কিছু তো একটা ঘটেছিল কুহুর সাথে, যার জন্য মেয়েটা বিষ পান করে মারা গেল। রাগান্বিতা পণ করেছে বোনের মৃত্যুর রহস্য সে জেনেই ছাড়বে। এত সহজে বিষয়টাকে হালকাভাবে নেওয়া হবে নাকি? বাবা যতই সম্মানের জন্য বিষয়টা লুকিয়ে রাখুক, তাকে তো জানতেই হবে বোনটা কেন মারা গেল। রাগান্বিতা যখন এসব ভাবতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই তাদের বাড়ির উঠানে সাইকেলে চড়ে ডাকপিয়ন আসলো। রাগান্বিতার নামে নাকি একটা চিঠি এসেছে। রাগান্বিতা অবাক হলো কথা শুনেই। একটা 8 বছরের বাচ্চা ছেলে দৌড়ে এসে বলল রাগান্বিতাকে, ছোট আফা, আমনের নামে চিঠি আইছে, ডাকপিয়ন আমনেরে ডাকতাছে। রাগান্বিতা খানিকটা বিরক্ত প্রকাশ করলো। এতে বলল, আদিব, তোকে না বারবার বলেছি আমার সামনে শুদ্ধ ভাষায় কথা বলবি। আর কে পাঠিয়েছে চিঠি? আদিব খানিকটা নিচু স্বরে বলল, তা তো জানি না ছোট আফা, আপনারে ডাক পিয়ন ডাকে, সিডি গিয়া নিয়ে আহেন। রাগান্বিতা বিরক্ত হলেও এবার আর কিছু বলল না। এ আতিফকে তো পরে দেখে নিবে, আগে চিঠিটা কে দিল দেখতে হবে। রাগান্বিতা নিচে নেমে পড়ল। নিচে নামতেই সাইকেলে বসা এক ডাকপিয়নকে দেখল রাগান্বিতা, যা দোতলায় দাঁড়িয়েও দেখেছিল। রাগান্বিতা নীরবে এগিয়ে গেল। রাগান্বিতা যেতেই ডাকপিয়ন তাকে চিঠিটা দিয়ে একটা সই নিয়ে চলে গেল। ডাকপিয়ন যেতেই রাগান্বিতা চিঠিটা খুলল। চিঠিটা খুলতেই লেখা দেখল সে, মেঘ করেছে মনের ভিড়ে, তোমার তো দেখা নাই। আমি তো এক নিস্তব্ধ মানুষ, তোমার খোঁজ কোথায় পাই? অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রাগান্বিতা চিঠিটার দিকে। এটা কেমন চিঠি ছিল, আর লিখলই বা কে? কোনো নাম তো লেখা নেই। রাগান্বিতা চিঠিটা এপিটপিট নাড়িয়ে দেখল, কিন্তু তেমন কিছু লেখা মিলল না। হঠাৎই কিসের যেন একটা সুর রাগান্বিতার কানে বেজে উঠল। কেউ কি বাঁশি বাজাচ্ছে? সময়টা তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। নিভু নিভু অন্ধকার নামছে চারপাশে।
বাঁশির সুর সামনের কোথাও থেকে যেন আসছে। এই সন্ধ্যাবেলার অসময়ে বাঁশি বাজাচ্ছে কে? রাগান্বিতা কৌতূহলী চিঠিটা হাতে নিয়েই এগিয়ে গেল সামনে। সে সামনে যতই এগোচ্ছে বাঁশির সুরটা যেন ততই মিষ্টি, মধুর আর খুব নিকটে শোনাচ্ছে। রাগান্বিতা এগিয়ে আসতেই আশেপাশের থমথমে প্রকৃতিটা নড়ে চড়ে উঠল, বাতাস বইল হঠাৎই। রাগান্বিতা এগিয়ে আসতে আসতে তার দেখা মিলল খানিকটা জঙ্গলের মতো ঘেরা জায়গা একটা। রাগা